হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য অরুণ মুখার্জি শো। বাট আজকে আমি হোস্ট না, আজকে আমি গেস্ট। কিছু কিছু আমাদের কমিউনিটির লোকজন আছে বা কিছু কিছু স্টুডেন্টস আছে যাদের স্টক মার্কেটে নিয়ে বিশাল ইন্টারেস্ট। তো আমি আমাদের রনক দাদাকে আজকে হোস্ট বানিয়েছি। ও আজকে আমাকে কোয়েশ্চেন জিজ্ঞাসা করবে স্টক মার্কেট রিলেটেড, অ্যান্ড আমি আমার 20 বছরের এক্সপিরিয়েন্স থেকে ওকে আনসার দেবো। তো রনক, শুরু হয়ে যাক। আজকে ইউ আর দ্য হোস্ট, আই এম ইউর গেস্ট। তো স্টক মার্কেট রিলেটেড যা যা কোয়েরি আছে, আই হোপ ইউ হ্যাভ নোটেড দ্য কোয়েশ্চেন্স। এবার শুরু করা যাক। তো শুরু করার আগে আই এম রিপ্রেজেন্টিং আমি রিপ্রেজেন্ট করছি সেই সেগমেন্ট অফ পিপলকে যারা মার্কেটের বিষয়ে অনেক কিছু জানতে চায়, ইনক্লুডিং ইউরসেলফ। আমার মতো যারা মার্কেটের বিষয়ে কিছুই জানে না বা খুব খুব অল্প জানে। তো আমাদের বিগিনার লেভেল থেকে ইন্টারমিডিয়েট থেকে এক্সপার্ট, আর এক্সপার্টের উপরে যদি কেউ থাকে আমাদের চোখে সেটা হচ্ছে অরুণ দা, অরুণ মুখার্জি। তো সেই কারণেই আজকের এপিসোডটা অরুণ দা আমাকে নিজেই বলে যে এরকম একটা কিছু করা যাক। তো আমি লাস্ট 10-15 দিন ধরে আমার যত বন্ধুরা স্টক মার্কেট নিয়ে ইন্টারেস্টেড তাদের যা যা প্রশ্ন থাকে আমি সেরকম নোট করে রেখেছি। আমার নিজের মন থেকে যে প্রশ্নগুলো আসে বা যা যা আমার কাছে প্রশ্ন ছিল সবকটাই আমার নোট করে রাখা। তো উইথ অরুণ দাস পারমিশন আমি আমার ফোন থেকে সবকটা পড়ে পড়ে আমি একটা একটা করে বলবো। আমি জানি না কতটা কোনটা রেলিভেন্ট হবে, বাট আমি সবকিছুই জানতে চাই আজকে, বিকজ এত লোক আছে যারা তোমার থেকে জানতে চায় তাদের কি কি আনসার বা কোয়েশ্চেনের আনসার কি হওয়া উচিত আমি সেগুলো জিজ্ঞেস করবো। স্টক মার্কেট ইজ মাই ফার্স্ট লাভ, রাইট? সো এত মেমোরিজ, মনে করো ক্লাস 7-এ আমি স্টক মার্কেটে ঢুকেছিলাম। ইটস বিন লাইক 2 decades। তো 2 decades যদি কেউ কোনো ফিল্ডে থাকে, সেই ফিল্ডের একটু আধটু তো সে জানবেই, রাইট? তো শুট ইউর কোয়েশ্চেন্স, দেখা যাক। হ্যাঁ, যেটা তুমি প্রথম থেকেই আমাকে বলতে যে কম্পাউন্ডিং ইজ দ্য এইথ ওয়ান্ডার অফ দ্য ওয়ার্ল্ড। তো সেই কারণে সবাই স্টক মার্কেটে ঢুকতে চায়, কিন্তু কোথা থেকে শুরু করবে সেটাই লোকে বুঝতে পারে না। তো সেই জন্য আমার প্রথম কোয়েশ্চেন হচ্ছে যে বিফোর দ্যাট তুই যেটা বললি যে কম্পাউন্ডিং ইজ দ্য এইথ ওয়ান্ডার অফ দ্য ওয়ার্ল্ড, রাইট? মানে 100 টাকা যদি কম্পাউন্ড হয় 25% প্রতি বছর, সেই 100 টাকাটা 3 বছরে ডাবল হবে বা 10 বছরে 10 গুণ হবে। কম্পাউন্ডিং এর সবচেয়ে বড় যদি কোনো এক্সাম্পল দিতে হয়, তো 1 টাকা যদি 1 মাস, সেই মাস যদি 31 দিনে হয়, 1 টাকা যদি প্রত্যেক দিন ডাবল ভাবে কম্পাউন্ড হয়, 1 থেকে 2, 2 থেকে 4 and so on, তাহলে 31 দিন পর সেই 1 টাকাটা হবে 111 কোটি টাকা। দ্যাট ইজ দ্য পাওয়ার অফ কম্পাউন্ডিং, রাইট? একটু আগে অরুণদাই এটা আমাকে বললো যে সেটাই যদি 15 দিনে থেমে যায় তাহলে সেটার ভ্যালু হয় 15,000 টাকা। ভাব কতটা ডিফারেন্স। আর যদি 30 দিনে থেমে যায় তাহলে 55 কোটি টাকা। রাইট, ডাবলস না? 55, 2 ডাবল ইজ 110। একদম। বল, তো কোশ্চেন শুরু কর। প্রথম কোয়েশ্চেন হচ্ছে, এটা আমার একজন বন্ধুই জিজ্ঞেস করে যে স্টক মার্কেটে ঢোকার জন্য কত টাকা দরকার হয়। আচ্ছা, এই কোয়েশ্চেনটা আমারও মাথাতেও এসেছিল 2 বছর আগে। বাট বিফোর দ্যাট উই শুড নো যে শেয়ার মানে কি, রাইট? তো শেয়ার ইজ বেসিক্যালি অংশীদারিত্ব, ওনারশিপ, রাইট? অ্যাট দ্য ক্লিক অফ আ মাউস যদি কেউ একটাও শেয়ার কেনে, হি অলসো বিকামস দ্য শেয়ার হোল্ডার বা শেয়ার ওনার অফ দ্যাট পার্টিকুলার কোম্পানি। Isn't it motivating, highly motivating? Coming back to your question, see, 100 টাকা দিয়েও ঢোকা যায় মার্কেটে, 500 টাকা দিয়েও ঢোকা যায় মার্কেটে, 1000 টাকা দিয়েও ঢোকা যায় মার্কেটে। এর কোনো লিমিটেশনস নেই, কোনো মিনিমাম বা ম্যাক্সিমাম কিছু নেই। যার যেমন সামর্থ্য সে ততটাই পুট করতে পারে। 10 পয়সা দামের শেয়ার আছে, 1 লাখ টাকা দামেরও শেয়ার আছে, ইনফ্যাক্ট 2.5 লাখ টাকা দামের শেয়ার আছে, দ্য হাইয়েস্ট ইন ইন্ডিয়ান স্টক মার্কেট। সেটা কোন কোম্পানি? গেস করো। রিসেন্টলি ইটস বিন আ রেজ। আমি আনসারটা দেবো না, আপনাদের জন্য এটা একটা কোয়েশ্চেন যে একটা কোম্পানির একটা শেয়ারের ভ্যালু হচ্ছে 2.5 লাখ টাকা, ভাবুন। এন্ড দ্যাট ইজ বেসিক্যালি দ্য হোল্ডিং কোম্পানি অফ এশিয়ান পেন্টস। অতটা হিন্টও দিয়ে দিলাম, একটু গুগল করে আনসারটা পেয়ে যাবেন। আমি আজ থেকে 4-5 বছর আগে জানতাম যে এমআরএফ ছিল সব থেকে বেশি দামের, 75,000 বা 80,000। এমআরএফ ইজ এখন দ্য সেকেন্ড হাইয়েস্ট থ্যাঙ্কস টু দ্যাট কোম্পানি। আচ্ছা, তো এটার আনসার কি লোকেরা কমেন্টে দেবে? গুগল করে আমি বলে দিলাম যে এশিয়ান পেন্টস এর হোল্ডিং কোম্পানি। আচ্ছা, সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে, আমরা সবাই জানি যে শেয়ার কিনতে গেলে কোনো ব্রোকারের থ্রু দিয়ে কিনতে হয়।
আমরা অনেকগুলো ব্রোকারেরই নাম জানি। তো কোন ব্রোকারের থ্রু দিয়ে অ্যাকাউন্ট খোলা উচিত আমাদের, আর এটা কতদিন লাগে একটা ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে, আর ডিম্যাট অ্যাকাউন্ট কি হয় সেটাও যদি বলো। দ্য ডিম্যাট অ্যাকাউন্ট ইজ বেসিক্যালি ঝুড়ি। আমরা ঝুড়িতে যেমন আলু বা সবজি রাখি, তেমনি শেয়ার গুলোকে যেখানে রাখা হয় দ্যাট ইজ কল্ড ডিম্যাট। কামিং ব্যাক টু দ্য ব্রোকার কোয়েশ্চেন, অনেক ব্রোকারেজ ওনারই আমার ফ্রেন্ড, রাইট? তো কাউকে নিরাশ করতে পারবো না। জেরোডা ইজ ভেরি ভেরি গুড, ইনফ্যাক্ট দেয়ার ব্রোকারেজ ইজ জিরো, তাই জন্যই জেরোডা, রাইট? দ্য ওনার্স আর ফ্রেন্ডস, নিতিন কামাত ইজ আ গুড ফ্রেন্ড। তো জেরোডা ভালো, আইসিআইসিআই ভালো, শেয়ার খান ভালো, এইচডিএফসি সিকিউরিটিজ ভালো, কোটাক ভালো, মতিলাল অসওয়াল ভালো, অ্যাঞ্জেল ওয়ান ভালো, আপস্টক্স ভালো, গ্রো ভালো, ধান ভালো, সবই ভালো। অ্যান্ড ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে 1 ঘন্টার বেশি সময় লাগা উচিত, প্রোভাইডেড দ্য ডকুমেন্টস আর দেয়ার। আচ্ছা, এবার তো না ডিম্যাট অ্যাকাউন্ট খুলে নিলাম, তো শেয়ার মার্কেটে কি আমার নিজেরই ট্রেড করা উচিত নাকি আমার মিউচুয়াল ফান্ডের দিকে যাওয়া উচিত? এটা একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন। স্টক মার্কেট ইজ আ মিস্টেরিয়াস সাবজেক্ট, মানে অ্যান্ড ইটস আনএন্ডিং। আমি 20 বছর হয়ে গেছে, আমি এখনো প্রচুর ভুল করি, আর এখনো আমার মনে হয় যে আমি যদি আরো 120 বছরও মার্কেটকে দিই, তারপরে হয়তো আমার কাছে শেখার জন্য প্রচুর কিছু থাকবে। তো আমার মনে হয় যে কম করে স্টার্ট করা যেতেই পারে, 100 টাকা, 500 টাকা বা 1000 টাকা দিয়ে, বাট সাবজেক্টটাকে ভালো করে শেখার দরকার আছে। অ্যান্ড কারোর যদি এজ কম থাকে, 16, 18, 20 বছর, দ্যাট ইজ দ্য বেস্ট টাইম টু স্টার্ট, রাইট? আবার কেউ যদি 30+ হয়, তার বাউন্ডেশনস থাকবে, লিমিটেশনস থাকবে, হি হ্যাজ আ ফ্যামিলি টু ম্যানেজ, তো হি কান্ট বি অ্যাডভেঞ্চারাস। তো তখন মনে হয় যে মানে হি ক্যান অপ্ট ফর মিউচুয়াল ফান্ডস বা ইটিএফস। তো আমাদের বয়সে মানে আমার থেকে যদি কেউ আরো 1-2 বছরের বড় হয়, 25-এর নিচে, তাদের কি নিজেদেরই স্টক মার্কেটে থাকা উচিত? একদম, আমি নিজে 14 বছর বয়সে স্টার্ট করেছি, রাইট? ওয়ারেন বাফেট 11 না 12 বছর বয়সে স্টার্ট করেছিল, অ্যান্ড হি ওয়াজ লাইক যে আমি অনেক লেটে স্টার্ট করেছিলাম। তো উনি ওই যুগে, যখন আমাদের নেট পেনিট্রেশন এত ছিল না, এত নলেজ, এত সোশ্যাল মিডিয়া, এত কিছু ছিল না, ওই এজে উনি ফিগার আউট করে ইজ হোয়াট দ্য সেকেন্ড অর থার্ড রিচেস্ট হিউম্যান ইন আর্থ, রাইট? তো উনি যদি ওই এজে, মানে 80 বছর আগে স্টার্ট করতে পারেন, মানে উইথ অল আওয়ার রিসোর্সেস, আমার তো মনে হয় যে মানে 25টা অনেক বেশি। আর যদি 25এই তো বা 25-এর নিচে থেকে স্টার্ট করতে হয়, ডু দ্য ট্রায়াল অ্যান্ড এরর, 2-3 বছর হয়তো লাগবে শিখতে, বাট আলটিমেটলি একটা স্যাটিসফ্যাকশন আসবে যে আমি আমার টাকাটা ম্যানেজ করছি। আচ্ছা আচ্ছা, এর পরেরটা আমার সব থেকে ফেভারিট প্রশ্ন মনে হয়, যে এটা বেসিক্যালি আমাদের প্রশ্ন না বা আমাদের জেনারেশন না, আমাদের থেকে মানে আমাদের বাবা মার জেনারেশনে তারা মনে করে শেয়ার মার্কেটটা জুয়া খেলা। তো এটা কতটা সত্যি কতটা মিথ্যে, আর এই মিথ বাস্টিংটা করাটা দরকার আমার মনে হয়। শেয়ার মার্কেট কি জুয়া? ইয়েস অ্যান্ড নো। আনসার, কারণ মানে আমার আনসার দেওয়ার যুক্তি হচ্ছে যে শেয়ার অনেকে সেম ডের জন্য কেনা বেচা করে। আমাদের স্টক মার্কেট খোলে 9টা 15তে আর বন্ধ হয় 3:30তে। তো অনেকে লিভারেজ করে, মানে মনে করুন আপনার কাছে 1000 টাকা আছে, এবার ব্রোকারের মোটিভেশন কিসে? ব্রোকারেজে ট্রেডিং করলেই ব্রোকারেজ বাড়বে। তো অনেক ব্রোকার মার্জিন ফান্ডিং করে, লেভারেজ দেয়, মানে আপনার যদি 1 টাকা থাকে, সে আপনাকে 10 টাকাও খেলতে দিতে পারে, 5 টাকাও খেলতে দিতে পারে। তো এইবার মনে করুন, মানে এটা তো জুয়াই হয়ে গেল যে আমি 9টা 15তে কিনছি উইথ দ্য মোটিভেশন অফ সেলিং দ্যাট স্টক উইদিন দ্যাট ডে বাই 3:30। তো এটা আমার কাছে প্লেন জুয়া। 99% লোক এতে হারে, ব্যাংক্রাফট হয়ে যায়। বাট আপনি যদি লং টার্ম ইনভেস্টমেন্ট করেন, যেটা আমার কাছে বেসিক্যালি ব্যবসার লিউক্রেটিভ বিজনেস ওনারশিপ, আপনি যদি কোনো ভালো কোম্পানি একটা শেয়ার 2, 3, 5, 8, 10 বছরের জন্য কিনে রাখেন, সেখানে লস হওয়ার ওভারঅল সম্ভাবনা খুব কম। তো আপনি যদি দিনে কিনে দিনে বেচেন, তাহলে আপনি জুয়া খেলছেন, যেখানে আপনি জিততে পারবেন না। আর আপনি যদি ইনভেস্টমেন্ট করেন ফর 2 years to 10 years, সেখানে আপনার লস হওয়ার সম্ভাবনা খুব খুব কম। আনসার্স ইওর কোয়েশ্চেন। একদম। বাট এটার একটা সেকেন্ড পার্ট আছে, যে তাহলে কি শেয়ার মার্কেট কারোর ফুল টাইম প্রফেশন হতে পারে? মানে সে কি তার ঘর বাড়ি সংসার চালাতে পারে শেয়ার মার্কেট দিয়ে? আমি আছি, মানে আমারই
মানে ঘর বাড়ি সংসার করে স্টক মার্কেটেরই টাকা দিয়ে ভালো লাগে যে আমি সেলফ সাফিসিয়েন্ট, মানে একটা ফোনের থ্রু দিয়ে আমার সব কাজ হয়ে যায়। আই ডোন্ট নিড টু মেনটেন আ অফিস, আই ডোন্ট নিড টু হ্যাভ এনি এমপ্লয়িজ। এখানে আমি সর্বে সর্বা, আমি যে চুলোতেই যাই আমার যদি ফোনটা থাকে আর আমার যদি একটা তার মধ্যে নেট কানেকশন থাকে, তো আমি আরামসে আমার ইনভেস্টমেন্ট গুলো দেখতে পারি বা ট্র্যাক করতে পারি। ওর কোয়েশ্চেন যদি আনসার দিতে হয় যে শেয়ার করে কি সংসার চালানো যেতে পারে, আহ, আমার মনে হয় যে মানে শেয়ারের সাথে যদি আমরা শেয়ারটাকে শিখে সেটাই অ্যাজ আ সার্ভিস যদি অন্য লোককে প্রোভাইড করি ফর আ ফি, দ্যাট উইল হেল্প। তো ইটস লাইক যে শেয়ার নিজে শেখো, কোনো একটা সার্ভিস প্রোভাইড করো, ক্লায়েন্টস বানাও, অ্যান্ড তুমি নিজেও ইনভেস্ট করো। সিন্স প্রতি মাসে একটা টাকা আসবে, তার একটা অংশ তুমি পুট করো, অ্যান্ড লং টার্ম ইনভেস্টমেন্টে ফোকাস করো। কেউ যদি এটা 22-25 বছর থেকে শুরু করে, তাহলে 30 বছরের পর তার সংসার ডেফিনেটলি চলতে পারে। কিন্তু আমার ক্লায়েন্ট বানানোর জন্য যা রেগুলেশন থাকে, যা কমপ্লায়েন্সেস থাকে, সেটা যদি একটু শর্টে বলো। নট নেসেসারিলি না, মনে করো আমি শেখাচ্ছি কাউকে, হুম, শেখানোর মধ্যে কোনো রেগুলেশনস নেই। হুম, রেগুলেশন আসে যখন আমি টিপস দিই। ওই হুম, টিপস কেন দেবো? হুম, আমাদের ইটস জাস্ট লাইক আ টিউশন ক্লাস, হুম, রাইট? যে আমি হচ্ছি কোচ, আমি হচ্ছি টিচার, তুই এলি বা তোর বন্ধু বান্ধব এলো, আমি তোকে পাতি ভাবে শেখালাম। হুম। এখানে কোনো লিমিটেশনস নেই। ইটস জাস্ট আ সার্ভিসেস এন্ড ইটস ভেরি লিকুইডিটি। কেউ যদি ভালো করে করতে পারে, কারোর যদি 50খানাও মানে ক্লায়েন্ট বা কাস্টমার শেখানোর, মাসে যদি 1000 টাকাও দেয়, যেটা খুবই কম, দ্যাট ইজ মাসে 50,000 টাকা আয়। খারাপ কি? আমার নেক্সট কোয়েশ্চেন হবে, এটাও মানে আমি যতজন বন্ধুকে জিজ্ঞেস করেছিলাম সবার কমন কোয়েশ্চেন, যে তাহলে শেয়ার মার্কেট শেখা কোথা থেকে? যেটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সেও আমি মনে হয় ইউটিউবে আজ অব্দি 10,000টা ভিডিও দেখেছি, কিন্তু আমি মানে কনস্ট্রাকটিভ কিছু কখনো মানে অবভিয়াসলি নলেজ পেয়েছি, কিন্তু মানে খুব ভেঙে চুরে আমি সব জায়গা থেকে পেয়েছি। তাহলে শেখাটা আমার করতে থেকে উচিত। গুড কোয়েশ্চেন। শেখার জন্য আমার মনে হয় নেটওয়ার্কিং ইজ দ্য বেস্ট। যে মনে কর আমার মতন পাপিরা, রাইট, যারা 15, 20, 10 বছর ধরে মার্কেটে আছে, তাদের সাথে যদি বন্ধুত্ব করতে পারিস, তার এক্সপিরিয়েন্সটা পেয়ে যাবি। তারা যে ভুলগুলো করেছে সেই ভুলটা করবি না। বই পড়তেই হবে, প্রচুর ভালো ভালো বই আছে। আনফর্চুনেটলি ইন্ডিয়ান রাইটাররা আজ পর্যন্ত কোনো ভালো বই লিখে উঠতে পারেনি যেটা হয়তো বেস্ট সেলার হয়েছে। তো আমি যদি ফরেন ইনভেস্টরদেরই বই বলি, যেমন যে কোনো বই রিটেন বাই সে মাইকেল মাওবাসিন বা জোয়েল গ্রিনব্লাড বা চার্লি মাঙ্গার্ড, মানে এই বইগুলো সাধারণত ভালো হয়, অ্যান্ড এইগুলো পড়ে অনেক কিছু শেখা যেতে পারে। প্লাস কাগজ পড়তেই হবে, অ্যাটলিস্ট 1 hour a day। মানি কন্ট্রোল দেখতে হবে। ভালো ভালো সাইট আছে, ভ্যালু পিকারের মতন ফোরামস, যেখানে স্টক নিয়ে অ্যাক্টিভ ডিসকাশনস হয়, সেখানে কেস স্টাডিজ হয়, সেখানে ফান্ডামেন্টাল অ্যানালিসিস শেখায়। তো এই সবগুলো করতেই হবে। কয়েকটা বইয়ের যদি নাম বলো। দেখ, আমি এই যে কটা ইনভেস্টরদের নাম বললাম, এরা প্রত্যেকেই বই লিখেছে, এন্ড এরা টানস অফ বই লিখেছে। তো কোনো একটা না ইন্ডিভিজুয়াল বুক আমি করবো না। যদি প্রত্যেকটা বই মানে এদের সবই মোটামুটি এক ঘুরিয়ে ফিরিয়ে লেখা, রাইট? তো যদি যে কোনো এদের লেখা বই যদি কেউ পড়তে পারে, হি উইল ডু গুড। মানে এই প্রশ্নটা আমার নোট করা নেই, আমার এটা এখন মাথায় এলো যে মানে একটা বইতে তো সেটা কখনো শেখাতে পারবে না যে মানে স্টক পিক কি করে করা উচিত। মানে বইতে কি সবসময় মেন্টালিটিটাই শেখায়? মানে মানে কি করে হাউ আই এম গোইং টু কন্ট্রোল মাই ইমোশনস, বা আমি কি করে উইথস্ট্যান্ড করবো সেটা শেখায়? তাহলে কি শেখায় বলতে? ওটা স্টক মার্কেটে মাচ মোর দ্যান অ্যানালিসিস, হুম, ইটস টেম্পারমেন্ট, হুম, সাইকোলজি, হুম, ইমোশনস অ্যান্ড ডিসিপ্লিন। এই চারটে ট্রেডস যদি কেউ ম্যানেজ করতে পারে, হি উইল স্কোর ওয়েল ইন মার্কেটস। এবার এই চারটে ট্রেডস কেউ শেখাতে পারে না, ইটস ইনবিল্ট ইন আস। হুম, তো এইগুলো উইথ টাইম, উইথ এক্সপিরিয়েন্স, অ্যাজ উই গ্রো থ্রু ট্রায়াল অ্যান্ড এরর, হুম। এই জিনিসগুলোর মধ্যে যদি কন্ট্রোল আমরা আনতে পারি, তাহলে তারপরে প্রোভাইডেড এই বইগুলো যদি তুই পড়িস, হুম। ইফ ইউ ক্লাব দ্যাট, দেন ইউ উইল ডু গুড। আচ্ছা, কোন কোন ইনভেস্টরকে ফলো করা উচিত? ওকে, প্রচুর ইনভেস্টর আছে যারা ভালো, মানে যদি আমি ইন্ডিয়াতেই বলি, দেয়ার আর লট অফ অ্যামেজিং ইনভেস্টার্স, অ্যান্ড আই এম ফর্চুনেট টু নো মোস্ট অফ দেম, বিকজ আমি এত বছর ধরে আছি। তো আমার যারা খুব ভালো বন্ধু, আয়ুষ ভাই, মানে আয়ুষ মিত্তাল ইজ অ্যান অ্যামেজিং ইনভেস্টর।
মনে কর রাজেশ জোসেফ ইজ আ ভেরি গুড ইনভেস্টর, বস্কো মেনজেস ইজ আ ভেরি গুড ইনভেস্টর, হিরেন বেদ ইজ আ ভেরি গুড ইনভেস্টর, রমেশ দামানি ইজ আ ভেরি গুড ইনভেস্টর, রাধাকিষান দামানি ইজ আ ভেরি গুড ইনভেস্টর। ইনফ্যাক্ট আমি যদি বাঙালিদেরও নাম করি, রাইট, সঞ্জয় ভট্টাচার্য খুব ভালো মানুষ, খুব খুব নলেজেবল মানুষ। কলকাতারই অভিষেক বসু মল্লিক খুব ভালো ইনভেস্টর, নলেজেবল। আমাদের গ্রুপেই আছে বিতে রূপক রূপক রায়চৌধুরী, ও মোটামুটি ভালো জ্ঞান আছে। প্রসেনজিৎ আছে, প্রসেনজিৎ পাল, ওরও ইউটিউবের চ্যানেল আছে, হি ইজ অলসো ভেরি নলেজেবল। আমাদের ইনফ্যাক্ট ইনফ্লুকনের ক্লায়েন্ট দেবাশিস দা, দেবাশিস নিয়োগী, অ্যামেজিং হাম্বেল ম্যান, অ্যামেজিং হাম্বেল অন্টারপ্রেনার, অ্যামেজিং ইনভেস্টর, উনি আছেন। তো এমন না যে বাঙালিরা নেই। ইনফ্যাক্ট অভিক মিত্র, উনিও কলকাতার, এখন উনিও খুব ভালো ইনভেস্টর, খুব হাম্বেল। তো অনেকেই আছে যাদেরকে ফলো করা যেতে পারে। এটাই আমার পরের কোয়েশ্চেনটা ছিল, তুমি একবারই আনসার করে দিয়েছো, বাট তুমি নিজের নাম বললে না। আমার এখনো শেখার অনেক কিছু বাকি আছে। আমি যাদের নাম বললাম বেশিরভাগই তারা আমার চেয়ে অনেক সিনিয়র, কারণ আমি তাদের কাছ থেকে অনেক কিছু শিখেছি। আমি প্রচন্ড অ্যাডভেঞ্চারাস, ইনফ্যাক্ট আমি এখনো আমার ইমোশনস কন্ট্রোল করতে পারি না। কারণ আমার লাগে ধুর, আবার যদি চলে যায়, আবার জিরো হয়ে যায়, আই ক্যান আগেন রিস্টার্ট অ্যান্ড আগেন মেক মাইসেলফ। তো আমাকে ফলো করা উচিত। তুমি যখন রিস্টার্ট বললে, তাহলে স্টার্ট থেকে তোমার স্টোরিটা একটা শর্টে বলো। না, আমার স্টোরি বলতে গেলে আমরা নেক্সট উইকে চলে যাব, কিন্তু পডকাস্ট শেষ হবে না। আমার মনে হয় অন্য কোয়েশ্চেন্স গুলো তো করা উচিত। তাহলে এটা আমাদের একটা পরের এপিসোড হতে পারে। হতে পারে। আমার নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, আমি যেহেতু নিজে আমি কাইট মানে জেরোদা ইউজ করি, খুললেই ওপরে নিফটি 50 আর সেন্সেক্স দেখায়, এই দুটোর মানে কি সেটা তুমি যদি একটু এক্সপ্লেন করে বলো। ওকে, সেন্সেক্স মানে হচ্ছে সেন্সিটিভিটি ইন্ডেক্স, যেটা 1989-এ মানে মানে ওনাকে আমি চিনি ইনফ্যাক্ট ফরচুনেটলি, দীপক মোহনী, যে একজন বড় টেকনিক্যাল অ্যানালিস্ট, তিনি এইটা কয়েন করেছিলেন এই টার্মটা, রাইট। এটা ওনার এখন ট্রেডমার্ক আছে আফটার অনেক কোট ক্যাচরা হ্যান ত্যান অ্যান্ড অল। তো সেন্সেক্স বেসিক্যালি মানে হচ্ছে 30খানা কোম্পানি নিয়ে একখানা ঝুড়ি। এইবার ওই 30খানা কোম্পানির মুভমেন্ট অনুযায়ী সেন্সেক্স আপ ডাউন হয়। মনে কর 30খানা কোম্পানির যদি একটা ঝুড়িকে কিছু নাম করা যেতে পারে, সেটাকে আমরা সেন্সিটিভ ইন্ডেক্স বা সেন্সেক্স বলতে পারি। সিমিলারলি এনএসসির হচ্ছে নিফটি 50, রাইট। তো এই নিফটি 50-কে নিয়ে আমরা বানিয়েছি 50খানা কোম্পানি দিয়ে। সিমিলার মানে যেমন সেন্সেক্সকে 30টা কোম্পানি বানিয়েছে, তেমনি নিফটিকে 50খানা কোম্পানি বানিয়েছে। আমি আরো দুটো টার্ম, বিএসসি আর এনএসসি, এই দুটোও সবসময় দেখি, এইটার মানে যদি তুমি বোঝাও। বম্বে স্টক এক্সচেঞ্জ আর ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ। তো- বম্বে স্টক এক্সচেঞ্জের হচ্ছে সেন্সেক্স, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের হচ্ছে নিফটি। তো স্টক মার্কেটটাকে যদি একটা মানে ফ্লো চার্টে বোঝাতে হয়, স্টক মার্কেটটা হয়ে গেল যেখান থেকে লোকে কোম্পানি কেনা বেচা করে, শেয়ার অংশীদারিত্ব পায়। পায়। তো এনএসসি আর বিএসসিটা কি? দুটো জায়গা হুম যারা এই এতগুলো কোম্পানিকে হুম কন্ট্রোল করছে। ইনফ্যাক্ট আমাদের বিএসসিতে, আমি যদি বিএসসি এসএমই ইন্ডেক্সও ধরি, হুম তাহলে 5000-এর বেশি কোম্পানি লিস্টেড আছে। ইনফ্যাক্ট বিএসসি ইটসেলফ ইজ আ লিস্টেড কোম্পানি। বিএসসি লাস্ট 8 বছরে ভয়ানক ওয়েলথ ক্রিয়েট করেছে, ওয়ান অফ দ্য লার্জেস্ট ক্রিয়েটার্স, রাইট। কারণ আমার মিডিয়ামের থ্রু দিয়ে যদি ট্রেডিং বাড়ে, আমারও তো ইনকাম বাড়বে। হুম সিমিলারলি এনএসসি ইজ দ্য লার্জেস্ট কোম্পানি যেটা এখনো লিস্টেড হয়নি, বাট ওর শেয়ার হোল্ডার উড বি ইন ল্যাক্স, এর কোনো প্রেসিডেন্ট নেই। তো এনএসসির আইপিও ক্লিয়ারেন্স অলরেডি পেয়ে গেছে, তো 2-3 মাসে চলে আসবে। এনএসসি ইটসেলফ উড অলসো ক্রিয়েট আ লট অফ ভ্যালু ফর ইটস শেয়ার হোল্ডার্স। আচ্ছা, আমার আরেকটা কোয়েশ্চেন হচ্ছে, টিভিতে যেরকম সিএনবিসি বা এরকম টাইপের অনেক চ্যানেল হয়, অনেকগুলো আমি মানি কন্ট্রোল বা এরকম টাইপের অ্যাপগুলোর থেকে অনেক ব্রোকারদের রিপোর্ট পাই। তো এই রিসার্চ রিপোর্ট গুলোকে কতটা বিশ্বাস করা উচিত, সেটার উপর কতটা ভরসা করা উচিত? এটাও ইন্টারেস্টিং কোয়েশ্চেন। ব্রোকারদের মোটিভেশন হচ্ছে ব্রোকারেজ। তো রিপোর্ট হয়তো খুব ভালো বানাবে, কিন্তু প্রাইস টার্গেট দেবে 5%। কেন 5% গেল, তুমি বেচে দাও, আমি ব্রোকারেজ পাবো, রাইট। তো ব্রোকারদের টার্গেট প্রাইসটা দেখা উচিত না, মানে শেখার জন্য, কোম্পানি জানার জন্য ব্রোকারেজ রিপোর্ট পড়া উচিত। ইটস আ গুড হ্যাবিট। বাট ভরসা কতটা করা উচিত? ভরসা করা যেতে পারে, মানে তাদের একখানা রেপুটেশন আছে। বেশিরভাগ ব্রোকারই
thanks to the raging bull market of the recent past, they have become formidable players. They are massively valued. So there's a reputational value also, যেটা কেউ টার্নিশ করতে চাইবে না। And আজকালকার দিনে থ্যাঙ্কস টু সেবি রুলস অ্যান্ড রেগুলেশন ইন্ডিয়ান স্টক মার্কেটে প্রিটি রোবাস্ট দ্যান বিফোর, তো ট্রাস্ট করা যেতে পারে। আচ্ছা, আমি আবার আমার আগের প্রশ্নটার থেকেই এটা লিঙ্ক, যে যদি স্টক মার্কেটটাকে একটা ফ্লো চার্টের মতো ভাবা যেতে পারে, বাট স্টক মার্কেটটা এলো কি করে, মানে হু ইজ দ্য ফাদার অফ দ্য স্টক মার্কেট? দুটো ইজ এ ভিন্ন ধরনের কোয়েশ্চেন আর কি। স্টক মার্কেট তো অনেক, মানে আমরা অনেক বছর পেরিয়ে যাবো, সেই বম্বে স্টক এক্সচেঞ্জের আগে এখানে বানিয়ান ট্রি ছিল, ওই দিকে ট্রেড করতে হয় না। বাট মানে ওতে আমাদের যারা লিসনার্স মানে তাদের কোনো ভ্যালু এডিশন হবে না। বাট হ্যাঁ, কামিং ব্যাক টু ইয়োর নেক্সট কোয়েশ্চেন, যেটা হুজ কনসিডার্ড অ্যাজ দ্য ফাদার অফ ইন্ডিয়ান স্টক মার্কেট, এটা অ্যাকচুয়ালি কোনো ইনভেস্টর নয়, মানে হি ওয়াজ আ পলিটিশিয়ান। আমাদের জনতা পার্টি যখন 78-79-এ পাওয়ারে আসে, জর্জ ফার্নান্ডেজ ওয়াজ দ্য ইন্ডাস্ট্রি মিনিস্টার। তিনি একটা রুল আনেন যে বাইরের যে কোম্পানিগুলো তাদের স্টেক হোল্ডিং ইদার 40% এর ডাইলিউট করতে হবে, না হলে তাদেরকে ইন্ডিয়া ছেড়ে চলে যেতে হবে। তো অনেক কোম্পানি তখন রুলটার জন্য ইন্ডিয়া ছেড়ে চলে যায়। আবার অনেক কোম্পানি আছে, ইউনিলিভার, কোলগেট, অ্যাস্ট্রাজেনেকা, যারা তাদের স্টেক ডাইলিউট করে 40%-এ। এইবার সিন্স দিজ ওয়ার এমএনসিস বা দিজ আর এমএনসিস, দে ওয়ার হাইলি ট্রাস্টেড কোম্পানিজ। আর তখনকার দিনে ভ্যালুয়েশনের একটা অ্যানুয়ালি ছিল, ভ্যালুয়েশন খুব সস্তায় ছিল। তো এইসব কোম্পানির শেয়ার যারা কিনেছে, মনে করো 40-45 বছর আগে, they have become mighty rich because the valuation has moved from 2 times of profits to 100 times of profits, plus the growth in profits over last 40 years, right? তো এই যে ওয়েলথ ডিস্ট্রিবিউশনটা হলো, এর কারণটাই তো জর্জ ফার্নান্ডেজ। তো তাই জন্য ওনাকেই স্টক মার্কেটে মানে জনক ফাদার হিসেবে অনেকে কনসিডার করে। মানে এমনি কোনো নেই যে উনি, বাট অনেকে মানেন, ইনক্লুডিং ইয়োরস ট্রুলি। আমার এই যে এই টাইপের যেগুলো অ্যাপ থাকে, যেই অ্যাপগুলো আমি ফলো করার চেষ্টা করি বা অনেকেই ফলো করার চেষ্টা করে, এখানে অ্যানুয়াল রিপোর্ট আসে, একটা টার্ম আমি সবসময় দেখি যে এজিএম। তো এজিএম বলতে কি হয়, এজিএম এ কি যাওয়া উচিত, এই এজিএম ব্যাপারে একটু কিছু বলো। প্রতিটা কোম্পানির রুল অনুসারে 1 বছর পর, মনে কর আমাদের ইয়ার এন্ডিং তো হয়, ইন্ডিয়ানদের ইয়ার এন্ডিং ইজ লাইক আমাদের এপ্রিল টু মার্চ, রাইট? তো মোটামুটি জুলাই আগস্ট মাসে এরা এজিএম করে। এবার এজিএম কি অ্যানুয়াল জেনারেল মিটিং এ মানে তাদের শেয়ার হোল্ডারকে ডাকে। ইটস লাইক, মানে মনে করে নে 1 বছরে ইটস ইওর মরাল অব্লিগেশন টু মিট ইওর শেয়ার হোল্ডার্স, রাইট? কারণ শেয়ার হোল্ডারদের জন্যই তো কোম্পানিটা টিকে আছে। তো এবার একটা মানে বেসিক্যালি ইটস অ্যান ইভেন্ট যেখানে দ্য শেয়ার হোল্ডার্স গেটস টু মিট দ্য ম্যানেজমেন্ট, অ্যান্ড ম্যানেজমেন্ট তাদের রেজাল্টস 1 বছরে কি করেছে সবকিছু ডিসকাস করে, প্লাস সেখানে শেয়ার হোল্ডাররা আনসারও দিতে পারে, মানে শেয়ার হোল্ডাররা কোয়েশ্চেন করতে পারে অ্যান্ড কোম্পানিরা আনসার দেয়। অ্যান্ড মানে বেস্ট থিং ইজ যে খুব ভালো নেটওয়ার্কিং হয়ে যায়, কারণ প্রচুর শেয়ার হোল্ডার প্রচুর জায়গা থেকে আসে, ইনফ্যাক্ট তাদেরকে ভালো খেতে দেয়। প্লাস মনে কর এমনি ধরনের এক্সাম্পলস আছে, এখন তো আমি জানি না, 10 বছর আগে নিকো পার্কের শেয়ারের দাম ছিল 13-14 টাকা। প্লাস নিকো পার্কের এই 13-14 টাকা শেয়ারে নিকো পার্ক শেয়ার হোল্ডারদেরকে, কারোর যদি একটাও শেয়ার থাকতো 3টে বা 4টে ফ্রি টিকিটস দিত। আর তখনকার দিনে নিকো পার্কের মানে শেয়ারের ভ্যালু ছিল 13 টাকা, আর পাশের ভ্যালু ছিল 250 টাকা। তো কেউ যদি একটা নিকো পার্কের টিকিট কিন্তু 13 টাকায়, সে 4টে পাস পেত। আমি কতবার পেয়েছি এবং আমার বন্ধুদেরকে আমি বেচেও দিয়েছি, মানে 4টে পাস মাল্টিপ্লাইড বাই 250-1000 টাকা। তো ভাব 13 টাকায় তুই কিনলি, এজিএম এ গিয়ে তুই খেতে পারলি, তুই 4টে পাস পেলি, সেই 4টে পাস বেচেও দিলি, 13 টাকা তোর ইনভেস্টমেন্ট একটা অ্যাকাউন্টে। তো যদি 4টে অ্যাকাউন্ট থাকে মানে 16খানা ফ্রি টিকিটস মাল্টিপ্লাইড বাই 250, রাইট? উগার সুগার বলে একটা কোম্পানি আছে, তারও 8-9 টাকা দাম ছিল, সে 1 কিলো চিনি পাঠাতো ভালো কোয়ালিটির। তো মনে কর ওখানেও রিটার্ন অন ইনভেস্টমেন্ট ওয়াজ 3x। বাট এজিএম আফটার কোভিড সামহাউ আর ফিজিক্যাল অতটা হয় না, এখন অনলাইনে অনেকটা মাইগ্রেট করে গেছে। তো এই ফান ব্যাপারটা চলে গেছে। আচ্ছা, এবার আমি একটু আসছি যে মানে স্টক মার্কেটে কেনা বেচা নিয়ে, যে কেনা বেচা যে লোকে করবে বা আমাকেও যদি আসে করতে হয়, তাহলে এই কোম্পানিগুলোর সম্বন্ধে আমি জানবো কোথা থেকে? আর
এই যে মানে অ্যানুয়াল রিপোর্ট ওয়েবসাইট এগুলো থেকে মানে কি করা উচিত? একটা কোম্পানির কে যদি জানতে হয়, বেস্ট টু স্টার্ট উইথ হচ্ছে ওর ওয়েবসাইটটা। প্রতিটা লিস্টেড কোম্পানিরই একটা করে ওয়েবসাইট আছে। তারপরে অ্যানুয়াল রিপোর্ট, লাস্ট যত বছর আছে অ্যানুয়াল রিপোর্ট, প্রতিটা অ্যানুয়াল রিপোর্টই মানে অ্যানুয়াল রিপোর্টে প্রচুর ডিসকাশনস থাকে, প্লাস এখানে ফিল গুড ফ্যাক্টরও পাওয়া যায়। প্লাস মনে কর মানি কন্ট্রোল, কনফারেন্স কল করে অনেক কোম্পানি, সেই কনফারেন্স কলগুলো পড়া, মানে মোটামুটি একটা কোম্পানিকে যতটা জানা যায় তত বেটার। তার জন্য অ্যানুয়াল রিপোর্ট আছে, ম্যাগাজিনস হতে পারে, ক্রেডিট রেটিংস রিপোর্ট হতে পারে। কোনো কোম্পানি যখন লোন নেয় তো তার ক্রেডিট রেটিংস হয়, রাইট? যেমন ট্রিপল এ ইজ দ্য হাইয়েস্ট রেটিং। এর জন্য রেটিং এজেন্সিজ আছে, কি ক্রিসিল আছে, ইকরা আছে, অনেকেই আছে। তো এগুলো বেশ গ্রহণযোগ্য, অ্যান্ড এগুলোতে প্রচুর ডিটেলস পাওয়া যায় উইদাউট এনি ভেস্টেড ইন্টারেস্ট। একটা ক্রেডিট রেটিং এজেন্সি যখন একটা কোম্পানির মূল্যায়ন করে বা রেটিং করে, তার স্টক মার্কেটে নিয়ে দে আর নট বদার্ড, অপারেশনাল ব্যাপার নিয়ে দে আর বদার্ড। তো এই রেটিং গুলো মানে যেহেতু কোনো ভেস্টেড ইন্টারেস্ট নেই, ওই জন্য একটা শেয়ার হোল্ডারের পড়া উচিত, আর এখান থেকে অনেক তথ্য পাওয়া যেতে পারে। প্লাস অ্যাজ আই সেড, যে এজিএম এ যাওয়া, মানে অনলাইনেই যেটা হওয়া সেটা অ্যাটেন্ড করা, প্লাস নেটওয়ার্কিং করা, এই আর কি। আচ্ছা, আমাদের মার্কেটে লিস্টেড ইন্ডিয়ার সব থেকে বড় কোম্পানি কি? আচ্ছা, ইন্ডিয়ার সবচেয়ে বড় লিস্টেড কোম্পানি আমার নলেজে না, আমি 100% শিওর রিলায়েন্স। রিলায়েন্সের আজকের দিনে ভ্যালুয়েশন প্রায় 20 লাখ কোটি। রিলায়েন্স আমার নলেজে 2025 এন্ড করেছে উইথ অলমোস্ট 10 লাখ কোটির সেলস। রিলায়েন্স ইজ মোস্টলি ইন্টু কমোডিটি বিজনেস, তো 7-8%ই নেট মার্জিন হয়, মানে 70 থেকে 80 হাজার কোটি প্রফিট। আর রিলায়েন্সের শেয়ার হোল্ডার বেশ প্রায় 47 লাখ। এইবার আমি যদি এটাকে ইন্ডিয়া ছেড়ে কলকাতায় নিয়ে আসি, তো বেসিক্যালি আইটিসি ইজ কলকাতা হেডকোয়ার্টার, রাইট? তো আইটিসিরও ভ্যালুয়েশন প্রায় 5 লাখ কোটি। যেহেতু আমি আইটিসি কে ফলো করি, আইটিসির 35,000 কোটি মতো লাস্ট বছরে সেলস হবে, 18-20 হাজার কোটি টাকা মতো প্রফিট হবে। অ্যান্ড আইটিসিরও চরম শেয়ার হোল্ডার, অনেক বেশি, কিন্তু আইটিসি কোনো প্রমোটার নেই। আইটিসি ইজ কমপ্লিটলি প্রফেশনালি ম্যানেজড। আর আমি যদি কলকাতার হাইয়েস্ট ভ্যালুড কোম্পানি বলি, তাহলে ইট উড বি শ্রী সিমেন্ট। ইনফ্যাক্ট ইটস আ কেস স্টাডি। শ্রী সিমেন্ট আমাদের পুরো ইন্ডিয়াতে, শ্রী সিমেন্ট 1 MTPA মানে 1 মিলিয়ন টন পার অ্যানামের একটা ক্লিঙ্কার ফেসিলিটি। ক্লিঙ্কার ইজ দ্য ব্যাকবোন অফ সিমেন্ট ম্যানুফ্যাকচারিং। তো 1 MTPA ক্লিঙ্কার শ্রী সিমেন্ট 367 দিনে বানিয়েছিল, মানে 1 বছরে, যেটা ইন্ডাস্ট্রি বেঞ্চমার্ক ওয়াজ 630, রাইট? অ্যান্ড তাদের নেক্সট প্রজেক্ট তারা কমপ্লিট করেছিল 330 ডেজে, উইচ ইজ লাইক আ রেকর্ড, আর ন্যাশনাল রেকর্ড। তো এটা আজ পর্যন্ত কেউ ভাঙতে পারেনি। তার জন্যই শ্রী সিমেন্টের আজকের দিনে ভ্যালুয়েশন প্রায় 1,10,000 কোটি। শ্রী সিমেন্ট 1100 কোটি টাকার মতো প্রফিট করে। যেহেতু সিমেন্ট ইজ ক্যাপিটাল ইন্টেন্সিভ, তো ডেপ্রিসিয়েশন অনেক কষ্ট চলে যায়, তো 3,000 কোটি মতো ডেপ্রিসিয়েশনই যায়। তো আমি যদি এদের ক্যাশ প্রফিট বা ক্যাশ ফ্লো ভাবি, তো শ্রী সিমেন্ট প্রতি বছর প্রায় 4,000 কোটি টাকার ক্যাশ ফ্লো জেনারেট করে। ভাবুন, লোকে বলে কলকাতায় কোনো কিছু হয় না, কারণ আমাদের কাছে একটা কোম্পানি আছে যার ভ্যালুয়েশন 1,10,000 কোটি। হুরুন লিস্ট অফ বিলিয়নিয়ার্সে বাঙ্গুর ফ্যামিলি নাম্বার 1-এ। ইনফ্যাক্ট হরিমোহন বাঙ্গুর বা HM বাঙ্গুর, যে শ্রী সিমেন্ট এর প্রেজেন্ট MD, ওনার 72-73 বছর বয়স। উনি 3-4 বছর আগে অব্দি প্রতি বছর ক্যাটে বসতেন এবং 92-93% নিয়ে আসতো লোকটা। আচ্ছা, এত কিছু তো আমি জানলাম খুব কম টাইমের মধ্যে, যারা দেখছে তারাও এত কিছু জানতে পারলো। তো এবার মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যে তুমি স্টক মার্কেট বোঝালে, বিএসসি বোঝালে, এনএসসি বোঝালে, সবকিছুই বোঝালে, বাট এগুলোর মধ্যে থেকে কোন কোম্পানিতে টাকা লাগানো উচিত, এই জিনিসটা আমি বুঝবো কি করে? এর আনসার ও ডিপেন্ড করে কার কত এক্সপিরিয়েন্স, বাট কেউ যদি নোভিস হয়, তো দেখা গেছে যে প্রোডাক্ট আমরা ইউজ করি, রাইট, মানে সেই প্রোডাক্টেরই যদি কোম্পানির শেয়ার কেনা যেতে পারে, তাহলে হয়তো লস হবে না। ফর এক্সাম্পল মনে কর, আমাদের কলকাতারই আছে গ্রিন প্লাইস, সেরা, রাইট, আইটিসি, কত কত কোম্পানি আছে, শ্রী সিমেন্টস,
বা আমি যদি আমাদের মানে যে ব্র্যান্ডস গুলো আমরা ইউজ করি, তানিস্ক টাইটানের, আমি তো সেরার কথা বললাম, বাথরুম অ্যাক্সেসরিজ, সিম্ফনির কুলার, হ্যাভেলস এর লাইটিং ফিটিংস, তো যে প্রোডাক্ট গুলো আমরা ইউজ করি, মানে কেউ যদি স্টার্ট করে, এই সবকটা কোম্পানি লাস্ট 10 বছরে 12 থেকে 18% রিটার্ন প্রোভাইড করেছে, হুইচ ইজ ভেরি ডিসেন্ট, রাইট? মানে ইনফ্লেশনকে বিট করেছে, ব্যাংক রিটার্নস কে বিট করেছে, তো আর কি চাই? অ্যান্ড এলটিসিজি ইজ হার্ডলি 12.5%, তো ট্যাক্সের রেটও অনেক কম আমাদের। এলটিসিজি মানে বলো? লং টার্ম ক্যাপিটাল গেইনস হচ্ছে যে আমাদের রুল অনুযায়ী আমরা স্টক মার্কেটে যদি 100 টাকা কামাই, তার উপরে আমাদেরকে সরকারকে 12.5% ট্যাক্স দিতে হয়, দ্যাট ইজ কল্ড এলটিসিজি। এটা 2004 থেকে 2018 অব্দি ছিল না, 2018-র পর থেকে আনা হয়েছে। তো কামিং ব্যাক টু ইউর কোয়েশ্চেন, এই কোম্পানিগুলোই রাইট নেক্সট, মানে কনজিউমার ব্যবসার যে বেটার ব্যবসা আমার মনে হতে পারে না। তো এই কোম্পানিগুলোই, মানে আমরা যে প্রোডাক্টগুলো ইউজ করছি, মানে অ্যাজ আ বাস্কেট, অ্যাজ আ পোর্টফোলিও, যদি 15-20টা কোম্পানিতে 5 বা 10 টাকা করে ঢালি, নেক্সট 8-10 বছরে আই এম প্রিটি শিওর তারা মিউচুয়াল ফান্ডসকে বিট করবে, তারা গোল্ডকে বিট করবে, তারা ব্যাংকিং রিটার্নকে বিট করবে, আর তারা ইনফ্লেশনকে বিট করবে। আমি এই কোম্পানিগুলোর ব্যাপারে জানতে পারবো কোত্থেকে, আমি দেখবো কি করে? তুই প্রোডাক্ট ইউজ করছিস, র্যাপারেই পেয়ে যাবি যে ম্যানুফ্যাকচার বাই হুম, রাইট? তো মনে কর, আগে নাম নেওয়া উচিত না, মানে আমরা ফ্লেক, অনেকে সিগারেট খায় আইটিসি, রাইট? মালবোরো খায়, মালবোরো ইজ অলসো আ লিস্টেড কোম্পানি, গডফ্রে ফিলিপস, ইনফ্যাক্ট গডফ্রে ফিলিপস আইটিসির মার্কেট শেয়ার নিয়ে নিচ্ছে, আর লাস্ট 5 বছরে সিগারেট সেগমেন্টে গডফ্রে ফিলিপস ইজ দ্য হাইয়েস্ট ওয়েলথ ক্রিয়েটার। ইনফ্যাক্ট গ্লোবালি ফিলিপ মরিস ইজ দ্য হাইয়েস্ট ওয়েলথ ক্রিয়েটার সিগারেট কোম্পানি। ইউএস এর সিগারেট কোম্পানি লাস্ট 30-40 বছরে অতটা রিটার্ন কেউ জেনারেট করতে পারেনি। তো এই মনে কর, এই আমরা যা লাইফ বয়, হিন্দুস্তান লিভার, পেপসোডেন্ট, কোলগেট, মানে যে কোম্পানির যে ব্র্যান্ড গুলো আছে, আগেন মানে এই কোম্পানিগুলো অ্যাজ আ নোভিস আমি বলছি, রাইট? আমি কোনোদিন এইসব কোম্পানিতে ইনভেস্ট করবো না, কারণ আমি 20 বছর দিয়েছি, দ্য ট্রিক্স অফ দ্য ট্রেড শিখেছি, তো আই এম ভেরি অ্যাডভেঞ্চারাস। আমার সেগমেন্ট আলাদা, আমার সেগমেন্ট ছোট ছোট কোম্পানি, যেগুলো হয়তো কালকের আইটিসি, কালকে রিলায়েন্স হবে, বাট কেউ যদি আজকে স্টার্ট করে, আমার মনে হয় যে এইসব কোম্পানিগুলোতে তারা যদি ইনভেস্ট করতে পারে, আগেন অ্যাজ আ বাস্কেট, প্লাস এদের ডিভিডেন্ডও চলে আসে, রাইট? তো যেগুলো বললাম যে এইসব মানে বেঞ্চমার্ক করে বাকি সব অ্যাসেট ক্লাসেসকে হ্যান্ডস ডাউন এরা বিট করবে। আচ্ছা, তো তুমি এক্ষুনি বললে যে তুমি খুব অ্যাগ্রেসিভ, তুমি বললে যে 20 থেকে 25 বছরের ছেলে মেয়েদের অ্যাগ্রেসিভ হওয়া উচিত। হোয়াট অ্যাবাউট আমার অনেক বন্ধুরা আছে যারা আমার থেকে একটু বয়সে বড়, আমার দাদা দিদিরা, যারা রিসেন্টলি তারা বিয়ে করেছে, দে গট ম্যারিড, কারোর হয়তো ফ্যামিলি স্টার্ট করছে, তো তাদের কি এগ্রেসিভ থাকা উচিত, কি তাদের মেন্টালিটিটা কি থাকা উচিত? Wow. Very interesting question. See, আমি যদি বাঙালিদের 30 বছরও অ্যাভারেজ ধরি বিয়ের বয়স, আর যদি সে ফ্যামিলিও বানায় ইন দ্য নেক্সট 5 ইয়ার্স, অ্যান্ড অন অ্যান অ্যাভারেজ আজকের দিনে মোটামুটি মানে হামদো আমারে দো টাইপেরই হয়, যে দুটো বাচ্চা, তো এদের অ্যাডভেঞ্চারাস হওয়া একদমই মানায় না, কারণ দুটো বাচ্চার পর অনেক রেসপন্সিবিলিটি বেড়ে যায়, প্লাস মানে পেরেন্ট, অ্যাজ আ পেরেন্ট আমি বাচ্চাদেরও খেয়াল রাখছি, প্লাস তাদের নিজের বাবা মাও আছে যারা বুড়ো বুড়ি হয়েছে, এজেড হয়েছে, তাদেরকেও খেয়াল রাখার একটা আছে। তো মানে এত কিছু মানে সামলে অ্যাডভেঞ্চারাস কোনোভাবেই সে হতে পারে না। তো সে কি করতে পারে, সে স্টক মার্কেটকে নিজের তৃতীয় সন্তান হিসেবে মানতে পারে। মানে দুটো বাচ্চার উপর যা ইনভেস্ট করছে, স্টক মার্কেটকে তৃতীয় বাচ্চা ভেবে মিউচুয়াল ফান্ডে প্রতি মাসে একটা এসআইপি করুক, এবং দুটো মানে একটা বাচ্চা বড় হতে হতে, এবেল হতে হতে অন্তত 20-22 বছর লাগে, তো একসাথেই 3টে বাচ্চা, দুটো তার নিজের বাচ্চা আর একটা স্টক মার্কেট, এটা থ্রু মিউচুয়াল ফান্ডের এসআইপি দিয়ে সে করবে। দুটো বাচ্চার উপর যা স্পেন্ড করবে, এর ওপরেও ততটাই স্পেন্ড, দ্য অনলি ডিফারেন্স বিং এসআইপি তে টাকাটা লাগাবে। তো 20-22 বছর পর আজকালকার যুগে অনেক মানে আনফর্চুনেট পেরেন্টস আছে যাদের তাদের বাচ্চারা দেখে না, সন্তানেরা দেখে না। তো আমার মতে 20 বছর পর
তাদের আসল যে দুটো বাচ্চা যদি নাও দেখে, এই তৃতীয় সন্তান তাদের ডেফিনেটলি টেক কেয়ার করবে উইদাউট এনি এক্সপেকটেশন অফ এনি ইন্টারেস্ট। তো কনসিডার স্টক মার্কেট টু বি ইয়োর থার্ড চাইল্ড। দ্যাট আনসার্স মোস্ট অফ মাই কোয়েশ্চেন্স। এরপর আমি কয়েকটা প্রশ্ন আছে খুব সেলফিশ ভাবেই জিজ্ঞেস করবো। আমার একজন বন্ধু, সে আমাকে বললো যে মানে সে এক ব্যাঙ্গালোরে চাকরি করে। সে বললো, রনক আমি স্যালারি পাই, এই পাই, এরকম ভাবে চলে। তো আমি যদি শেয়ার মার্কেটে ইনভেস্ট করা শুরু করি, তুমি অলরেডি অনেকটা আনসার করে দিয়েছো যে ডিম্যাট অ্যাকাউন্ট খোলা উচিত, কোন ব্রোকারের দিয়ে খোলা উচিত। বাট সেই অ্যাপটা খুললাম আমি আমার ব্রোকারের, আমি তো আজকে মার্কেটে 6,000-7,000 কোম্পানি লিস্টেড আছে। তো আমি এটাকে কিভাবে দেখতে পারবো, তাদের বিষয়ে জানতে আরো বেশি কি করে পারবো? আচ্ছা, আমার একখানা ভালো বন্ধু আছে, আয়ুষ ভাই, আয়ুষ মিত্তাল। আয়ুষের আরেকটা ভাই আছে, ছোট ভাই প্রত্যুষ। তো আয়ুষ আর প্রত্যুষ হচ্ছে দুটো খুব ভালো মারওয়াড়ি, বেস্ট আউট অফ লখনৌ। ওরা দুজনে মিলে একখানা সাইট বানিয়েছে, ফ্রি সাইট, যদিও প্রিমিয়াম ভার্সন আছে, বাট ডাজেন্ট ম্যাটার। ইটস কল্ড screener.in। তো screener.in এ আপনারা 5,000 কোম্পানির বা পুরো কোম্পানির লিস্ট যা আছে সব দেখতে পাবেন, ইনক্লুডিং তাদের অ্যানুয়াল রিপোর্ট, তাদের কল, মানে ওয়ান্স ইন ফর অল সব কিছুর মধ্যে আছে। তো স্ক্রিনার ইজ লাইক আ গড সেন্ট ফর দি ইনভেস্টর কমিউনিটি, অ্যান্ড থ্যাঙ্কস টু আয়ুষ ভাই অ্যান্ড প্রত্যুষ ফর মেকিং ইট সো সেলফলেসলি। আমি নিজে স্ক্রিনার অ্যাডিক্টেড। আমার প্রত্যেক দিন সবচেয়ে বেশি টাইম স্ক্রিনারেই স্পেন্ড, and I can't thank you guys enough. সেকেন্ড পার্ট অফ দিস কোয়েশ্চেন, আমি খুব টেকনিক্যালি ঢুকছি না এটার মধ্যে। মানে আমি পার্সোনালি স্ক্রিনার ইউজ করে যা দেখেছি, সেখানে প্রথমে একটা স্ন্যাপশট দেখানো হয়, হাফ ইয়ারলি রেজাল্ট, তার নিচে আসে পিএনএল, তার নিচে আসে ব্যালেন্স শিট। এবার আমি এটা জিজ্ঞেস করবো না যে তার সেগুলোতে কি দেখা উচিত, কারণ সেটা একটা লেন্দি সাবজেক্ট, সেটা আমরা পরে কোনো এপিসোডে দেখবো। কিন্তু এই জিনিসগুলো, এই বস্তুগুলো, যে পিএনএল, ব্যালেন্স শিট, হাফ ইয়ারলি রেজাল্ট, কনসলিডেটেড রেজাল্ট, এই জিনিসগুলো বোঝার জন্য কোথা থেকে শেখা উচিত, কি বোঝা উচিত? এর আনসার আমি আগেই দিয়েছি, যে বইগুলো বললাম হুম। বা যে ফোরামের কথা বললাম, ভ্যালু পিকার, সবকিছু আছে এ টু জেড, খুব ভালো করে ডিটেলড সবকিছু ডেসক্রিপশন করা আছে, ব্রেকডাউন করা আছে, অ্যানালিসিস করা আছে, কেস স্টাডি দেওয়া আছে। তো এই যে কটা আজকের পডকাস্টে আমি নাম নিলাম, কেউ যদি প্রোভাইডেড ভালো করে গো থ্রু করতে পারে, সে সবকিছু জেনে যাবে। স্টেপ 1 হচ্ছে বই পড়া, মানে যেখান থেকে যা নলেজ পাওয়া যাবে। নেটওয়ার্কিং, বই পড়া, কাগজ পড়া, অ্যানুয়াল রিপোর্ট পড়া, কল পড়া, এজিএম অ্যাটেন্ড করা। অনেক আজকালকার দিনে ইভেন্ট হয় যেখানে 8-10খানা কোম্পানি নিজের সম্বন্ধে এসে বলে, এসে মিলা আমার বন্ধুরাই কন্ডাক্ট করে, সেগুলোতে যাওয়া। আমার নিজের পুনামিট আছে, সেখানে এমনি ধরনের ইভেন্টস হয়। যে কোনো ইভেন্টসে মোটামুটি তোর যদি জল তেষ্টা পায়, তুই কল খুঁজেই নিবি, রাইট? তো ভুক যদি কাউর থাকে, সে শিখেই নেবে। বাট স্টক মার্কেট যেটা বললাম, অনেক অনেক টাইম লাগে, মানে 5, 10, 15, 20 বছর লাগে। এবার অতটা টাইম অনেকে নাও দিতে পারে, অত টাইম নেই। তো দেয়ার ইজ মিউচুয়াল ফান্ডস ফর দ্যাট। কারণ সাবজেক্টটা এতটাই ভাস্ট, মানে এটার তো কোনো শুরু বা শেষ নেই। তো সেই জন্য মানে লাস্ট কোয়েশ্চেন আমার, যে মানে একজন বিগিনারের তার ডেইলি লাইফ কি হওয়া উচিত টু নো মোর অ্যাবাউট স্টক মার্কেট? মানে সারাদিন কি তার বই পড়া উচিত, সারাদিন কি তার ইউটিউব দেখা উচিত, তাহলে কোনটা করা উচিত, নাকি সবকিছু করা উচিত? সবকিছু করা উচিত, এভরিথিং হেল্পস। স্টক মার্কেট এমন একখানা জিনিস যেখানে প্যাটার্ন রিপিটস। হয়তো আজকের দিনে কোনো একটা কোম্পানি বাড়ছে বেসড অন সো অ্যান্ড সো প্যাটার্নস, রাইট? সেই প্যাটার্নটা 5 বছর পরে অন্য একটা সেক্টরের অন্য একখানা কোম্পানিতে হবেই। তো এমনি যদি কেউ 10, 20, 50, 100 প্যাটার্ন বার করতে পারে, যদি তার ব্যাক টেস্ট করতে পারে যে 20 বছর আগে কি কি হয়েছে, সেগুলো যদি মেলাতে পারে, অবভিয়াসলি ইট উড ওয়ার্ক। নতুনত্ব কোনো কিছু হয় না স্টক মার্কেটে, পুরোনো প্যাটার্নই নতুন হয়ে নতুন রূপে রিপিট করে। কেউ যদি প্যাটার্ন গুলো খেলতে পারে, হি অর শি উড মেক ডিসেন্ট অ্যামাউন্ট অফ মানি। তো তুমি বই বলে দিয়েছো, ভ্যালু পিকার, স্ক্রিনার, ব্রোকার কি ইউজ করা উচিত, সবকটাই বলেছো। আরেকটা পয়েন্ট তোমার ছিল নেটওয়ার্ক করা উচিত যারা ইনভেস্ট করে তাদের সাথে। তো এরকম লোকেদেরকে আমি পাবো কি করে? বা প্রচুর ইভেন্টস হয় যেরকম এরা মানে গোয়া ইনভেস্টর অ্যাসোসিয়েশন আছে, তামিলনাড়ু ইনভেস্টর অ্যাসোসিয়েশন আছে, এরা বছর শেষে বা 6 মাস পর পর ইভেন্ট করায়। এনিওয়ান ক্যান কাম আফটার পেইং আ রেজিস্ট্রেশন ফি। তো সেখানে শুধু অবভিয়াসলি স্টক মার্কেট সাবজেক্টের লোকজনই আসে। তো যদি কেউ যেতে পারে, যদি নেটওয়ার্ক করতে পারে, অবভিয়াসলি হুড বেনিফিট। মানে
এই পুরো জিনিসটাতেই আমার প্রত্যেক কটা প্রশ্নেরই উত্তর আমি পেয়েছি। বাট অরুণদা যদি আবার এগ্রি করে এরকম একটা সেশনে, তাহলে আমি আরো অন্য প্রশ্ন নিয়ে আসতে চাইবো। তো আশা করছি যে এরপর আরেকটা আমরা এরকম আরো অনেকগুলো আমরা এরকম এপিসোড পাবো, যেখানে আমরা অরুণদার থেকে মার্কেটের ব্যাপারে আরো বেশি জানতে পারবো। আমার মত যে যে কোনো জিনিস শেখার জন্য একটা বেস ক্রিয়েট করা খুব দরকার। আমি যদি এবিসিডি না জানি আমি এসে কিভাবে লিখবো? তো আজকের দিনে যেহেতু প্রথম দিন ছিল, পার্ট ওয়ানই বলি আমি বেসিকটা কভার করতে চেষ্টা করেছি। এমনি আমি স্টার্ট আপ ফোকাসই আমার পডকাস্টটাকে রাখবো, বাট মাঝে মাঝে ফর আ চেঞ্জ আমি ডেফিনেটলি স্টক মার্কেট নিয়ে আমার যা নলেজ বা এক্সপিরিয়েন্স আমি আমার লিসনার্স মানে আপনাদের সাথে শেয়ার করতে চাইবো। তো আজকের জন্য এতটাই। ভালো লাগলো, রওনাক খুব ভালো হোস্ট করেছে আমাকে। নেক্সট উইক দেখা যাক, স্টার্ট আপ নিয়ে হয়তো কিছু বলবো, কোনো হয়তো ভালো ইন্সপিরেশনাল পার্সোনালিটিকে নিয়ে আসবো যে তার গল্প বলবে। টিল দেন টেক কেয়ার, গুড বাই, থ্যাংক ইউ।